আমার অনেক দিনের ইচ্ছে পাখির ছানা খাওয়ার। শুনেছি পাখির ছানা খেতে নাকি অনেক সুস্বাদু। আমি এক্ষুনি আমনগরী ছেড়ে লোকালয়ে যাব, যেখানে পাখিরা বাস করে, আর মজা করে পাখি খাবো। এসব বলে এক রাক্ষসী আম আমনগরী থেকে উড়াল দেয়। এই তো এই তো পেয়েছি। এখানে তো অনেক পাখিও দেখতে পাচ্ছি। তার মানে এই বনে পাখির ছানাও আছে। ইস, এক্ষুনি আমার জিভে জল চলে এলো। একবার একবার শুধু পাখির ছানা পাই, খপ করে ধরে খপ করে খাবো। আরে আরে, এত বড় বন, তবুও কিনা কোনো পাখির ছানা নেই। কত কত পাখির বাসা দেখলাম, অথচ একটা বাসাতেও কিনা পাখির কোনো ছানা নেই। আচ্ছা, এরা আবার কোনোভাবে জানতে পারেনি তো? ধুর, ওরাই বা জানবে কি করে? আরে আরে, ওই তো ওই তো একটা স্কুল দেখতে পাচ্ছি। ওই স্কুলে নিশ্চয়ই অনেক পাখির ছানারা থাকে, আর সবাই মিলেমিশে পড়াশোনা করে। যাই যাই, আমি বরং ওখানেই যাই। বাচ্চারা, আজকের মতো তোমাদের পড়াশোনা শেষ। যাও যাও, সবাই সাবধানে বাড়িতে ফিরে যাও। আর হ্যাঁ, কাল সময় মতো সবাই স্কুলে চলে আসবে, কেমন? ঠিক আছে স্যার। এই এই, চল চল, সবাই চল। কি মজা, সত্যি গরম গরম রুটি। কি মজা ওই তো ওই তো কত পাখির ছানা। স্কুলের ভেতরে এতগুলো ছানা ছিল, আর আমি কিনা শুধু শুধু এত কষ্ট করে খুঁজে হয়রান হচ্ছিলাম। আয় ছানারা, আয়, একবার শুধু এই স্কুল গেটের সামনে আয়, তারপরেই তোদের সবাইকে আমের পেটে যেতে হবে। এই এই, থাম থাম, তোরা থাম। ওই দেখ, স্কুলের গেটের সামনে একটা আম। বাবা রে বাবা, এত বড় আম! আর আর আমটা দেখতে কত ভয়ঙ্কর। দেখ দেখ, তোরা দেখ। একে কে? তাই তো, তুই তো ঠিকই বলেছিস টুনটুন। দেখ দেখ, আমের আবার হাত পা থাকে নাকি? আমার তো মনে হচ্ছে এটা এটা কোনো রাক্ষসী আম। এই আমটা বোধহয় আমাদের সবাইকে গিলে খেতে এসেছে। এই এই, সবাই পালা পালা, এখান থেকে পালা বলছি। এই এই, দাঁড়া দাঁড়া বলছি, দাঁড়া। পালিয়ে যাচ্ছিস কোথায়? তোরা তো একটা ছানাও বাঁচবি না। আজ তোদের সব কটাকে আমি গিলে গিলে খাবো। এই এই, দাঁড়া দাঁড়া বলছি। স্যার, ও স্যার, আমাদের বাঁচান স্যার। রাক্ষসী আম যে আমাদের তাড়া করেছে। ও স্যার, স্যার। রাক্ষসী আম তার লম্বা লম্বা হাত দিয়ে একটা একটা করে ছানা ধরে আর কাপ করে গিলে খায়। এভাবে একে একে সব কটা পাখির ছানাকেই রাক্ষসী আম খেয়ে ফেলে। আহ, পাখির ছানা খেতে যে এত মজা, তা তো আমি জানতামই না। আহ, পাখির ছানা খেয়ে আমার প্রাণটা একেবারে জুড়িয়ে গেল। এই অবস্থায় তো আমি উঠতেও পারবো না, আর এখন তো আমি হাঁটতেও পারছি না। না, এবার আমাকে একটু বিশ্রাম নিতে হবে। এদিকে বিকেল গড়িয়ে রাত হয়ে যায়। ছানারা বাড়িতে ফিরে না আসায় ছানাদের মায়েরা ভীষণ চিন্তায় পড়ে যায়। কি হলো, রাত তো নেমে এলো, কিন্তু আমার ছানা এখনো বাড়িতে ফিরে এলো না কেন? না না, টুনটুন তো এমন রাত করে কখনো বাড়িতে ফিরে আসে না। না না, ভোর হয়ে গেল, মেয়েটা যে এখনো বাড়িতে ফিরলো না। এভাবে আর বসে থাকা যাবে না, ব্যাপারটা যে এবার আমাকে দেখতেই হচ্ছে। আরে আরে, ও কাকুলি দিদি, সুখী দিদি, শালিক দাদা, বান্টি দাদা, তোমরা সবাই কোথায় যাচ্ছ গো? আচ্ছা দাদা, তোমরা কি আমার ছানাকে দেখেছো গো? ছানাটা সেই যে গতকাল বেরিয়েছে, আজ অব্দি ফিরলো না গো। সে কি বলছো তুমি জুনি দিদি? তোমার ছানাও বাড়িতে ফিরেনি? আমাদের কারো ছানাই তো বাড়িতে আসেনি। সেই যে গতকাল স্কুলে গিয়েছে, আর তো ফেরেইনি। কি বলছো কি? তোমাদের কারো ছানাই বাড়িতে ফিরেনি? তাহলে এক রাতের মধ্যে এতগুলো ছানা কোথায় গায়েব হয়ে গেল? দিদি, আমরা সব জায়গায় খুঁজেছি, কিন্তু কোথাও কোনো পাখির ছানার সন্ধান পাইনি। দিদি, চলো না একবার স্কুলে গিয়ে দেখি ওখানে কেউ আছে কিনা। একি একি, আপনারা সব গার্জিয়ানরা হঠাৎ স্কুলে? আমি তো কোনো মিটিং এর আয়োজন করিনি, তাহলে যে হঠাৎ করে আপনারা? তা শুধুমাত্র আপনাদেরই দেখছি। আপনাদের ছানা কোথায়? ওরা তো আজ স্কুলে পড়তে এলো না।
পড়তে আসবে কি করে? আপনি তো আমাদের ছানাদের আটকে রেখেছেন। বলুন, সত্যি করে বলুন, আমাদের ছানাদের আপনি কোথায় আটকে রেখেছেন? আপনারা এসব কি বলছেন বলুন তো? আমি তো এসবের কিছুই বুঝতে পারছি না। বুঝবেন কি করে? আমাদের ছানাদের তো পড়ানোর নাম করে আটকে রেখেছেন। দয়া করে আমাদের ছানাদের আপনি ছেড়ে দিন। কাল থেকে যে আমাদের ছানারা ঘরে ফেরেনি। কি বলছেন কি এসব? আপনাদের ছানারা ঘরে ফেরেনি? কিন্তু আমি তো গতকাল সময় মতোই সবাইকে ছুটি দিয়েছি। দেখুন দাদা, আমরা ওসব কিছুই বুঝি না। আমরা তো আপনার কাছে আমাদের ছানাকে পাঠিয়েছিলাম। এখন যে করে হোক আপনি আমাদের ছানাদের এনে দিন, আর নইলে কিন্তু আমরা পুলিশ ডাকতে বাধ্য হব। না না, আপনারা দয়া করে শান্ত হন। আমি দেখছি দেখছি কি করা যায়। আমার জানাশোনা একজন বুড়িমা আছে, উনি গণনা করে হারিয়ে যাওয়া জিনিসের খোঁজ দিতে পারেন। চলুন চলুন আমার সাথে, সবাই মিলে আমরা সেখানেই যাই, চলুন। বুড়িমা, আপনি তো সবই শুনলেন, এবার দয়া করে কিছু একটা করুন না বুড়িমা। ছানাদের খুঁজে না পেলে যে আমার বড্ড বিপদ হবে, আপনি দয়া করুন বুড়িমা। শান্ত হ বাছা, তুই শান্ত হ। আমি আমার ধ্যান শক্তি দ্বারা দেখছি ব্যাপারটা। সর্বনাশ, তোদের বনে যে একটা রাক্ষসী আমের আগমন ঘটেছে। ওই রাক্ষসী আমের পেটের ভেতরেই যে পাখিদের ছানা আছে। ওই রাক্ষসী আমি তোদের ছানাদের গিলে খেয়েছে রে। সে কি সাংঘাতিক কাণ্ড! আমের পেটে কিনা পাখির ছানা! এটা কি করে সম্ভব? ইগল দাদা, আপনি আমাদের মাফ করবেন, আমরা না বুঝে আপনার দোষ দিয়েছি। কিন্তু বুড়িমা, এবার আমরা আমাদের ছানাদের কি করে রক্ষা করব? এর উপায় আমার জানা নেই, বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। আমি তো শুধু হারানো জিনিসের খোঁজ দিতে পারি মাত্র। বুদ্ধি? আমি একটা বুদ্ধি পেয়েছি বুড়িমা। আপনি শুধু এবার বলুন ওই রাক্ষসী আম কোথায় আছে, তারপরে আপনি দেখবেন আমার বুদ্ধির খেলা। ওই রাক্ষসী আম পুরনো বটতলার নিচে বসে আছে। উফ বাবা, পেটের ভেতরে পাখির ছানাগুলো কেমন ক্যাচ ক্যাচ করছে। গিলে খাওয়ার কারণে এরা তো দেখছি হজমই হচ্ছে না। আসলে এদের চিবিয়ে চিবিয়ে খাওয়া উচিত ছিল। ও বাবা গো, ও মা গো, পেটটা আমার খুব জোরে ব্যথা করছে। কেন যে এদেরকে খেতে গেলাম? নড়তেও পারছি না, চড়তেও পারছি না, হাঁটতেও পারছি না, বসতেও পারছি না। মরণ দশা হলো আমার। তাই বুঝি আমরা খুশি? তোমার পেটের ভেতর খুব ব্যথা হচ্ছে, তাই না গো? তবে আমি চাইলে তোমার পেটের ব্যথা ঠিক করে দিতে পারি। তুমি তুমি সত্যি বলছো? তাহলে দাও দাও, আমার আমার পেটের ব্যথা ঠিক করে দাও, সুস্থ করে দাও আমাকে। আহ আহ আমার পেটটা যে খুব ব্যথা করছে। কেন যে একটা ফল হয়ে আমি পাখির ছানাকে খেতে গেলাম, কে জানে। আমরা খুশি, তুমি চোখ বন্ধ করো, আমি তোমার পেটের ব্যথা সারিয়ে দিচ্ছি। টুনির কথা মতো রাক্ষসী আম চোখ বন্ধ করে। এই সুযোগে টুনি আমের শরীরে ইনজেকশন দিয়ে অজ্ঞান হওয়ার ঔষধ মিশিয়ে দেয়, আর একে একে আমের পেট থেকে সব ছানাদের বের করে নিয়ে আসে। উফ মা, তুমি আমাদের বড্ড বাঁচালে গো। আর একটু হলে তো আমরা দম বন্ধ হয়ে মারা যেতাম। তোরা সবাই এক সাইড হওয়া ছাড়া, আরো একটা কাজ যে আমার বাকি আছে। সর সর। তারপর টুনি আমের পেটের ভেতরে একটা বোম রেখে সেলাই করে দেয়, আর ছানাদের নিয়ে সেখান থেকে চলে যায়। তো বন্ধুরা, ততক্ষণে তোমরা বলো 9 + 9 = কত হয়? অ্যান্সারটি অবশ্যই কমেন্টে জানাবে। টুনি বাচ্চাদের নিয়ে সেখান থেকে চলে যাওয়ার পরপরই আমের পেটে বম ব্লাস্ট হয়, আর রাক্ষসী আম সেখানেই ধ্বংস হয়ে যায়। সত্যি টুনি দিদি, তোমার বুদ্ধির তুলনা হয় না। আজ তোমার জন্যই আমের পেট থেকে সব পাখির ছানারা মুক্ত হলো। এবার থেকে আমাদের সাবধান থাকতে হবে গো। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে? গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, যাতে এরকম নতুন নতুন গল্প আমরা রোজ রোজ তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। দেখা হবে পরের কোনো গল্পতে। সেই পর্যন্ত। আর ভালো লাগছে না, ওদিকে বর্ষাকালও ধেয়ে আসছে। না, আর বসে থাকলে চলবে না। কষ্ট করে হলেও আমাকে একটা নতুন বাড়ি বানাতেই হবে। কিন্তু কোন গাছে বাড়ি বানাবো?
কোন গাছে, কোন গাছে? আরে আমার তো আপেল গাছ আছে, আমি আপেল গাছেই বাড়ি বানাবো। যাই যাই, তাড়াতাড়ি বন থেকে কাঠ খড় এসব নিয়ে আসি। টুনি কাঠখড় খুঁজতে থাকে। কিছুক্ষণ পর টুনি কাঠখড় নিয়ে এসে তার আপেল গাছে নতুন করে বাড়ি বানাতে থাকে। উফ বাবা, আজ বনে তো প্রচুর রোদ উঠেছে, ভীষণ পিপাসাও পেয়েছে। যাই, কুয়ো থেকে কলসে করে একটু পানি নিয়ে আসি। টুনি কলস নিয়ে কুয়োর দিকে উঠতে থাকে। আরে টুনি বোন, কুয়ো থেকে পানি আনতে যাচ্ছিস বুঝি? হ্যাঁ দিদি। কেন গো, কিছু বলবে নাকি? হ্যাঁ রে, আমার ঘরে কোনো পানি নেই, আর আমিও অনেক ব্যস্ত, এখন কুয়োতে যেতে পারবো না। তুই আমার কলসটা নিয়ে গিয়ে এক কলস পানি এনে দে তো বোন। আচ্ছা ঠিক আছে দিদি, কলসটা দাও। তুই অনেক ভালো রে টুনি, তোকে অনেক ধন্যবাদ। আমার কাজ করতে করতে তো তোর অনেক পিপাসাও পেয়েছে। টুনি আর কিছু না বলে কলস নিয়ে তার বাড়িতে চলে আসে। আর পানি খাওয়া শেষে সে আবারও কাজে লেগে পড়ে। এক পর্যায়ে অনেক কষ্ট করার পরে টুনির আপেল গাছে একটি বাড়ি তৈরি হয়। আরে বাহ টুনি, তোর কাজের হাত তো বেশ ভালো, বাড়িটা তো বেশ সুন্দর লাগছে। না না, বাড়ির রূপ দেখলে তো আর হবে না, কিছু তো খেতে হবে। যাই যাই, বন থেকে কিছু খাবার নিয়ে আসি। টুনি বনের দিকে উঠতে থাকে, আর এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। একদিন টিয়ে উঠতে উঠতে টুনির কাছে আসে। কি ব্যাপার টিয়ে দিদি, তোমাকে এত অস্থির দেখাচ্ছে কেন? আর তুমি হাঁপাচ্ছই বা কেন বলো তো? কিছু কি হয়েছে তোতা দাদার? বলো না গো দিদি। আমার কিছুই হয়নি রে টুনি, আসলে পাশের বন থেকে খবর এসেছে তোর রাজু মামা নাকি ভীষণ অসুস্থ, তোকে দেখতে চাচ্ছে। কি বললি দিদি, রাজু মামা অসুস্থ? আমি এক্ষুনি যাচ্ছি পাশের বনে। এরপর টিয়ে ওখান থেকে চলে যায়। আর টুনিও তার ঘরে তালা লাগিয়ে কণিকা ও যজ্ঞুর কাছে আসে। কি ব্যাপার টুনি, তুই কাঁদছিস কেন? কি হয়েছে তোর? দাদা, পাশের বনে আমার মামা থাকে, ওই মামা নাকি ভীষণ অসুস্থ, আমি মামাকেই দেখতে যাচ্ছি। আমি ফিরে আসা না পর্যন্ত তোমরা আমার বাসাটা একটু দেখে রেখো গো। তুই একদম চিন্তা করিস না, তোর বাড়ি মানে তো আমাদেরও বাড়ি, আমরা খুব ভালো করেই দেখাশোনা করব। তুই নিশ্চিন্তে কয়েকদিন থেকে আয় বোন। টুনি, বলি কি, তুই তোর বাড়িতে তালা দিয়ে থাকলে চাবিটা আমাদের দিয়ে যাবন। আসলে তোর বাড়িটাকে তো ভালো করে দেখাশোনা করতে হবে, তাই না? টুনি যজ্ঞুর এমন কথা শুনে আর কিছু না ভেবে যজ্ঞুকে চাবিটা দিয়ে দেয়, আর কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। এরপর যজ্ঞ কণিকা একে অপরের দিকে তাকিয়ে বলতে থাকে, কণিকা, আজ হবে মজা গো মজা, ওকা টুনি ওর বাড়ির চাবি আমাদেরকে দিয়ে গেছে। হা হা হা, কয়েকদিন আর কষ্ট করে আমাদের খাবার খুঁজতে হবে না, আজ থেকে তো আমরা টুনির জমানো খাবার খাবো। কি যে ভালো লাগছে বলো। ঠিক বলেছো, চলো তাড়াতাড়ি। যজ্ঞ, ওই দেখো আলমারিতে শস্যদানা সাজানো, চলো চলো শস্যদানা খেতে শুরু করি। না না, আমি শস্যদানা খাবো না, আমি তো মিষ্টি ফল খাবো। ওই দেখো টেবিলের উপর সাজানো অনেক মিষ্টি ফল, কতদিন হলো মিষ্টি ফল খাই না, আজ পেট ভরে খাবো। কণিকা শস্যদানা আর যজ্ঞ ফল খেতে থাকে। কি যে শান্তি। এখন যাই, টুনির মেকআপ নিয়ে একটু সাজুগুজু করি, কতদিন হলো ভালো করে সাজি না। যজ্ঞ, দেখো তো আমাকে কেমন লাগছে। আরে বউ, তোমাকে তো একদম ললিতার মতো লাগছে, এমন সুন্দর তোমাকে বিয়ের দিনও লাগেনি, সত্যি বলছি। যজ্ঞ, রাত তো নেমে এসেছে, চলো এবার আমাদের বাড়িতে ফিরে যাই। না না কণিকা, বাড়ির বিছানা অনেক শক্ত, আর দেখো টুনির বিছানা কত নরম তুলতুলে, টুনি না আসা পর্যন্ত আমরা এখানেই থাকবো, বুঝেছো? চলো চলো এবার ঘুমিয়ে পড়ি। যজ্ঞ কণিকা ঘুমিয়ে পড়ে, আর এভাবেই দুদিন কেটে যায়।
যজ্ঞ, টুনির বাড়িটার প্রতি আমার মায়া জন্মেছে। টুনি যদি ফিরে আসে তাহলে আমরা ওকে এ বাড়ি থেকে তাড়িয়ে দেব আর এই বাড়িটা দখল করব, বুঝেছো? হ্যাঁ হ্যাঁ, আমিও তোমাকে এ কথাটাই বলতে চেয়েছিলাম। আমাদের আর পুরনো বাড়িতে ফিরে যেতে ইচ্ছে করছে না। টুনির এই বাড়িটা একদম স্বর্গের মতো লাগছে। আর দেরি না করে আমাকে কিছু শস্য দানা খেতে দাও তো এবার। এভাবে আরো কিছুদিন কেটে যায়। তারপর টুনি একদিন তার নিজের বাড়িতে ফিরে আসে। ফিরে এসে টুনি তার বাড়িতে যজ্ঞ ও কণিকাকে দেখে। এ কি দাদা দিদি, তোমরা আমার বাড়িতে কি করছো? আর আমার বাড়িটা এমন নোংরা হলো কিভাবে? আর আমার জমানো শস্য দানা ফল এসব কি হলো বলো তো? এই এই শোন, এটা আর তোর বাড়ি নেই, এটা আমাদের বাড়ি, বুঝেছিস? বেশি কথা না বলে তাড়াতাড়ি এখান থেকে চলে যা বলছি। দিদি, তোমরা আমার সাথে মজা করছো তাই না? কিন্তু আমি একদমই মজার মুডে নেই। তোর সাথে মজা নেওয়া বয়েই গেছে আমাদের। যা বলছি এখন এখান থেকে, এটা আমাদের বাড়ি, শুনেছিস কান খুলে? এসব তোমরা কি বলছো? এই বাড়িটা আমি অনেক কষ্ট করে বানিয়েছি, তোমরা তো দেখছি সুযোগের সদ্ব্যবহার করছো। আমি তোমাদের নামে বনের সবাইকে বিচার দেব। অন্যায়ভাবে অন্যের বাড়ি দখল করা বের করব। দাঁড়াও, আমি আসছি। এরপর টুনি গিয়ে বনের সকলকে ডেকে আনে। এই বেটা যজ্ঞ, ভালোই ভালোই টুনির বাড়ি থেকে বের হ। টুনি এই বাড়িটা আবার চোখের সামনে অনেক কষ্ট করে বানিয়েছে। বেশি ঝামেলা না করে যা, ভাগ এখান থেকে। বনের সকলে যজ্ঞ ও কণিকাকে টুনির বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে চলে যায়। আর টুনি তার বাড়িতেই অনেক ভালোভাবে বসবাস করতে থাকে। একদিন কণিকা বলতে থাকে, যজ্ঞ, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে ওই টুনির অপমানের প্রতিশোধ নেওয়ার। কি বুদ্ধি বলো কণিকা, তাড়াতাড়ি বলো। এবার তো ওই টুনির বাড়িটা আমাদেরই হবে। কণিকা, শুরু করো বুদ্ধি অনুযায়ী কাজ। কণিকা তার বুদ্ধিমতো বিছানায় শুয়ে পড়ে আর অভিনয় করতে থাকে। ওরে বাবা রে, ওরে মারে, মরে গেলাম রে, মরে গেলাম। গো, আমার অনেক পানি পিপাসা পেয়েছে, তাড়াতাড়ি পানি খেতে দাও গো। মরে গেলাম রে, মরে গেলাম। কণিকা, তুমি একটু অপেক্ষা করো, আমি টুনি বোনের থেকে পানি নিয়ে আসছি। যজ্ঞ কণিকার বুদ্ধিমতো টুনির বাড়িতে আসে। টুনি বোন, আমার কণিকা অনেক অসুস্থ, ও পানি খেতে যাচ্ছে। বোন, আমাকে একটু সাহায্য কর, দয়া করে কুয়ো থেকে আমাকে একটু পানি তুলে দে। আসলে আমি কুয়ো থেকে পানি তুলিনি তো, তাই দয়া করে একটু সাহায্য কর বোন। শান্ত হও দাদা, চলো চলো কুয়োর পাড়ে। ওরে বাবা রে, ডুবে গেলাম রে, ডুবে গেলাম। টুনি বোন, বাঁচা বাঁচা আমাকে তুই। শয়তান যজ্ঞ, এবার আমি সব বুঝতে পেরেছি। তুই আমাকে ধাক্কা দিতে গিয়ে নিজেই কুয়োতে পড়ে গিয়েছিস। আমি তো তোদের সব পরিকল্পনা শুনে নিয়েছিলাম। আমি তোকে কিছুতেই সাহায্য করব না, শয়তান কালুকা। বোন আমার, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দে। আজকের পর থেকে তোর সাথে আর খারাপ আচরণ করব না। তুলে নে বোন, তুলে নে আমায়, আমি যে ডুবে যাচ্ছি, তোর পায়ে পড়ি বোন। যজ্ঞুর এমন কাকুতি মিনতি দেখে টুনির ভীষণ মায়া হয়। এরপর টুনি রশি দিয়ে যজ্ঞুকে উপরে তুলে নেয়। এবার বুঝতে পেরেছো, অন্যের ক্ষতি করতে গেলে নিজেরই ক্ষতি হয়। এবারের মতো ক্ষমা করে দিলাম, কিন্তু আর একবার ভুল করলে আর কখনো ক্ষমা করব না। সোজা শাস্তি দেব, বুঝেছো? এরপর টুনি সেখান থেকে চলে যায় আর যজ্ঞ ওখানে দাঁড়িয়েই কাঁদতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। আমার যে অনেক টাকা চাই, অনেক টাকা, আমার ঘর ভর্তি টাকা চাই। তার জন্য যে আমাকে অনেক পরিশ্রম করতে হবে। জ্ঞানীরা বলেছে অনেক টাকা উপার্জন করতে হলে অনেক পরিশ্রম করতে হবে। কিন্তু আমি কি করব? হ্যাঁ, পেয়েছি। আমি বড় মাটির হাঁড়ি পাতিল বানিয়ে তা বাজারে বিক্রি করব। টুনি তার ভাবনার কাজ শেষ করে মাটির হাঁড়ি পাতিল বানাতে বসে যায়। এদিকে তো মিনু তার মেয়ের এমন কর্মকাণ্ড দেখে ভীষণ রেগে যায়। এই টুনি, এই তোকে আমি বাড়ির কোনো কাজকর্ম করতে দেই না লেখাপড়ায় ব্যাঘাত ঘটবে বলে, আর তুই কিনা সেই এসব বাজে বাজে কাজ করছিস।
মা, তোমাকে আমি কতবার বলবো যে পড়াশোনা আমার একদম ভালো লাগে না। আমার যে অনেক টাকা চাই মা, অনেক টাকা চাই, আর সেই টাকা দিয়ে আমি পুরো পৃথিবী ঘুরে দেখতে চাই। এখন আমি কাজ করছি, আমাকে আর তুমি বিরক্ত করো না তো। মেয়েরে, একদম তোর পিঠের চাল আমি তুলে দেব। এই ওঠ ওঠ বলছি, এখান থেকে ওঠ। উফ মা, তুমি এখান থেকে যাও তো যাও, তোমার কথা যে আমার একদম ভালো লাগছে না। তবে রে, দাঁড়া দাঁড়া, আমি তোকে দেখাচ্ছি মজা। মিনু টুনটুনি রেগে আগুন হয়ে পাশে থাকা ঝাড়ু দিয়ে টুনিকে অনেক মারতে থাকে। ঠিক তখনই সেখানে এক প্রতিবেশী পাখি চলে আসে। আরে আরে টুনির মা, তোমার কি মাথা টাথা খারাপ হয়েছে নাকি? এভাবে এত বড় একটা মেয়েকে তুমি মারছো কেন? ওকে শুধু মারবো না, ওকে তো আমি মারতে মারতে মেরেই ফেলবো। একদম পাগলামো করো না, ছাড়ো বলছি, ছাড়ো। একে এখন আমি বরং আমার বাড়িতে নিয়ে যাব। তোমার মাথা ঠান্ডা হলে এক কাপ চা খেয়ে তোমার মেয়েকে নিয়ে এসো। রেনু জোর করে টুনিকে নিয়ে নিজের বাড়িতে চলে যায়, আর মিনু তার রাগগুলো নিজের ভিতরেই চাপিয়ে রাখে। বস তোমা টুনি, বস এখানে, আমি তোকে চা বানিয়ে দিচ্ছি। আর একটু পরে আমার ভাইয়ের ছেলে টোনা আসবে, তখন না হয় তুই ওর সাথে বসে গল্প করিস, তাহলে তোর সময়টাও ভালো যাবে। আচ্ছা আচ্ছা মাসি, ঠিক আছে। ওই দেখ, বলতে না বলতেই আমার ভাইপো চলে এসেছে। নে, তোরা এবার গল্প করতে থাক, আমি এক্ষুনি তোদের জন্য নাস্তা রেডি করে নিয়ে আসছি। হ্যালো, আমি হলাম টোনা, আমি একটা শহরের কলেজে পড়াশোনা করছি। আর তুমি? আমি হলাম টুনি, পড়াশোনা করতে আমার একদমই ভালো লাগে না, তাই তো মায়ের মার খেয়ে আমি এখানে এসে বসে আছি। কি বললে? এত বড় একটা মেয়ে হয়ে তুমি কিনা এখনো তোমার মায়ের মার খাও? টোনা টুনির কথা শুনে হাহা করে হাসতে থাকে, আর তা দেখে তো টুনি ভীষণ লজ্জা পায়, আর সে উড়ে নিজের বাড়িতে চলে যায়। এদিকে টোনা মনে মনে ভাবতে থাকে, মেয়েটা আসলে অনেক সহজ সরল, এইসব মেয়েরা খুব সুন্দর করে স্বামীর সংসার সাজিয়ে গুছিয়ে রাখতে পারে। আমি তো আমার বিয়ের জন্য মেয়ে খুঁজছি, একেই বরং আমি তো বিয়ের জন্য মেয়ে খুঁজছি, একেই বরং আমি আমার বউ বানাবো। টোনা তার মনের কথা রেনুকে জানায়, আর তারপর রেনু সব ঠিক করে টোনা আর টুনির বিয়ে দিয়ে দেয়। এরপর বিয়ে হয়ে যায়, আর তারপর টোনা টুনিকে নিজের বাড়িতে নিয়ে যায়। তারা বেশ ভালোভাবেই দিন কাটাতে থাকে। তুমি টাকা কেন রোজগার করো না বলো তো? টুনি, তুমি তো জানো আমি এখনো পড়াশোনা করছি, আর পড়াশোনার পাশাপাশি ছোট্ট একটা চাকরি করছি, তা দিয়েই তো কোনো রকমে আমাদের সংসার চলে। তার উপর তুমি আমাকে এভাবে কেন বলছো বলো তো? আমার যে অনেক টাকা চাই, অনেক টাকা চাই, আমার ঘর ভর্তি টাকা চাই, আর তার জন্য যে আমাদের পরিশ্রম করতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে টুনি, আমরা কাল থেকে না হয় অনেক পরিশ্রম করব। এখন যে অনেক রাত হয়েছে, চলো ঘুমোতে যাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো তবে। তারা দুজনে মিলে বিছানায় শুয়ে পড়ে। এদিকে মাঝরাতে টুনি আবোল তাবোল বকতে থাকে। রাতে আমি একটু শান্তি করে ঘুমাবো, তারও কিনা কোনো উপায় নেই। মা, বাবা, আমার যে টাকা চাই, অনেক টাকা চাই। কত টাকা, টাকা টাকা টাকা, আমার অনেক টাকা চাই। কি টুনি, তুমি এভাবে আবোল তাবোল কেন বকছো বলো তো? এ আবার স্বর্গে চলে যায়নি তো? না না, একে আমি আগে মরতে ফিরে আনি, নইলে আবার আমার ঘুম হারাম হয়ে যাবে। আরে আরে, বউ তো আমার জ্বরে একদম পুড়ে যাচ্ছে, এবার আমি কি করি? ঘরে অবশ্য জ্বরের ঔষধ আছে, আমি বরং একে খাইয়ে দেই। টোনা তাড়াতাড়ি করে ঘরে থাকা ঔষধ নিয়ে টুনিকে খাইয়ে দেয়। ওইদিকে ঔষধের ডেট শেষ হওয়ার কারণে ঔষধের কার্যকারিতা নষ্ট হয়ে যায়, আর ঔষধ বিষে পরিণত হয়। আমার যে পুরো বুক চলে যাচ্ছে, আমি যে আর পারছি না। এসব কথা বলে টুনি টোনার সামনেই মারা যায়। এ আমি কি করলাম? হায় হায় রে, আমি কিনা নিজ হাতে আমার বউকে মেরে ফেললাম। টোনা চিৎকার করে কাঁদতে থাকে, আর টোনার এমন চিৎকার শুনে সেখানে সবাই চলে আসে। হায় হায় রে, টোনা আবার এটা কি করেছে? দেখো দেখো, টোনা জি ওর বউটাকে মেরেই ফেলেছে। সবাই মিলে এই টোনাকে শাস্তি দাও, আর এই টুনিকে জামতলায় গিয়ে রেখে এসো। সুখের কথা মতো জামতলায় গিয়ে টুনির লাশ পুঁতে দেওয়া হয়, আর পাখিরা টোনাকে মারতে শুরু করে। মারো মারো, তোমরা সবাই আমাকে আরো মারো, আমি যে আমার বউকে মেরে ফেলেছি, আরো মারো আমাকে।
সবাই টোনাকে পাগল বলে সেখান থেকে চলে যায়। আর টোনা সেখানেই টুনির জন্য চিৎকার করে কাঁদতে থাকে। এইদিকে টুনির অন্তিম সৎকার না করার কারণে টুনি জাম গাছে আত্মা হয়ে ফিরে আসে। আমার যে টাকা চাই, অনেক টাকা চাই, আমার যে আরো অনেক টাকা চাই। পেতনি হাসতে হাসতে অদৃশ্য হয়ে সবার বাড়িতে চলে যায়। ওরে বাবারে, এই টাকাগুলো হাওয়ায় আবার কেন ভাসছে? কোনো ভূত আবার এলো না তো? বাঁচাও, কে আছো? বাঁচাও আমাকে। সুখী এইসব দেখে চিৎকার করতে করতে অজ্ঞান হয়ে পড়ে যায়। আর পেতনি হাসতে হাসতে টাকা পয়সা নিয়ে অদৃশ্য হয়ে টোনার কাছে চলে আসে। একে কি বউ, বউ তুমি ফিরে এসেছো? এই যে ঠিক গো, এসেছি। আর দেখো আমি কত টাকা পয়সা সোনা দানা নিয়ে এসেছি। এই নাও গো, তুমি এইসব যত্ন করে রেখে দাও। তুমি কি না অন্যের জিনিস নিয়ে এসেছো? আমি এগুলো নিতে পারবো না গো, এসব তুমি ফিরিয়ে দিয়ে এসো। আমি যে শুধুমাত্র তোমাকে চাই বউ। কিন্তু আমি যে অনেক টাকা চাই। আসলে আমি পরিশ্রম করবো গো, আর তোমার জন্য অনেক টাকা পয়সা নিয়ে আসবো, তবুও দয়া করে তুমি অন্যের জিনিসে হাত দিও না। টোনার এমন কথা শুনে পেতনির মনে দয়া হয়। হ্যাঁ কি গো, তুমি আমাকে এত ভালোবাসো? আমার আর কোনো টাকা পয়সা চাই না গো, আমি এখন থেকে তোমার সঙ্গেই থাকবো। তুমি সত্যি বলছো গো? হ্যাঁ গো, আমি একদম ঠিক কথা বলছি। আর শোনো, আমরা এখানেই থাকবো না, আমরা অন্য একটা কাজে গিয়ে থাকবো। তুমি আমাকে যেখানে নিয়ে যাবে আমি সেখানেই যাবো গো। এরপর পেতনি টোনাকে নিয়ে সে জাম গাছে যায় আর সবার চোখের আড়ালে সেখানে একটা ঘর বানায়। আর সেখানে তারা সুখে শান্তিতে থাকতে শুরু করে।